বন্ধুরা, 22শে জুলাই থেকে কি সত্যি পশ্চিমবঙ্গে যুবশক্তি প্রকল্পের আবেদন শুরু হতে চলেছে? বেকার যুবক যুবতীদের জন্য প্রতি মাসে 2,000 থেকে 3,000 টাকা আর্থিক সহায়তা। এটা কি শুধু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল খবর, নাকি সত্যি বড় কোনো আপডেট আসতে চলেছে? কারা পাবেন 2,000 টাকা করে আর কারা পাবেন 3,000? কারা আবেদন করতে পারবেন, কারা আবেদন করলে টাকা পাবেন না? কোন কোন ডকুমেন্ট আগে থেকেই আপনাকে প্রস্তুত রাখতে হবে? কোন পোর্টালে আবেদন শুরু হবে? আর 22শে জুলাই নিয়ে যে বড় খবর ভাইরাল হচ্ছে সেটা কতটা সত্যি? আজকের এই ভিডিওতে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছুই খুঁটিনাটি বিস্তারিতভাবে আলোচনা করব, তাই অবশ্যই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ মাঝখানে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানাবো যা আবেদন শুরু হলে আপনার অনেক কাজে লাগবে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকুন। বন্ধুরা, জনকল্যাণ প্রকল্প ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগতম জানাই। আপনাদের জন্য প্রতিদিন আমরা নিয়ে আসি পশ্চিমবঙ্গ ও কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের সঠিক ও নির্ভরযোগ্য আপডেট, আবেদন পদ্ধতি, নতুন সরকারি ঘোষণা এবং গুরুত্বপূর্ণ তথ্য। আপনি যদি এখনও আমাদের জনকল্যাণ প্রকল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান করে রাখুন। এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে পেজটিকেও ফলো করে রাখতে কিন্তু ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করা যাক। বন্ধুরা, গত কয়েকদিন ধরে ফেসবুক, ইউটিউব এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় একটি খবর খুব দ্রুত গতিতে ভাইরাল হচ্ছে। সেখানে দাবি করা হচ্ছে যে 22শে জুলাই থেকে যুবশক্তি প্রকল্পের নতুন পোর্টাল চালু হতে পারে এবং আবেদনও শুরু হতে পারে। এই খবর দেখেই অনেকের মনে প্রশ্ন, এটা কি সরকারি ঘোষণা নাকি শুধুমাত্র গুজব? এই প্রশ্নের উত্তর জানার জন্য আমরা বিভিন্ন সরকারি পোর্টাল, আগের বাজেট ঘোষণা এবং বর্তমানে যে যে তথ্যগুলো পাওয়া যাচ্ছে সেগুলোকে একটু বিস্তারিতভাবে খতিয়ে দেখার চেষ্টা করলাম এবং সেগুলোকে খতিয়েও দেখেছি। আজকের ভিডিওতে আমরা কোনো গুজব নয়, বরং যা নিশ্চিত তথ্য এবং যা এখনও নিশ্চিত নয়, দুটোকে আলাদা করে পরিষ্কারভাবে তুলে ধরব, যাতে আপনারা বিভ্রান্ত না হন এবং ভুল তথ্যর ভিত্তিতে কোনো রকম সিদ্ধান্ত না নেন। তাহলে চলুন প্রথমে দেখে নেওয়া যাক 22শে জুলাই নিয়ে আসল ভাইরাল হওয়া খবরটি আসলে কতটা সত্য এবং কতটা মিথ্যা। হ্যাঁ বন্ধুরা, এবার আসা যাক বর্তমানে সবচেয়ে বেশি আলোচিত সেই প্রশ্নে, সত্যি কি 22শে জুলাই থেকে যুবশক্তি প্রকল্পের আবেদন শুরু হবে? গত কয়েকদিন ধরে ফেসবুক, ইউটিউব এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই খবরটি খুব দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে। অনেকেই দাবি করছেন 22শে জুলাই থেকে নতুন পোর্টাল চালু হবে এবং আবেদন প্রক্রিয়াও কিন্তু শুরু হবে। কিন্তু এখানে একটি বিষয় পরিষ্কার করে বলা খুবই জরুরি এবং খুবই প্রয়োজন, এবং আপনাদেরও জানা অত্যন্ত জরুরি। এই মুহূর্তে রাজ্য সরকারের পক্ষ থেকে 22 জুলাই আবেদন শুরুর কোনো সরকারি বিজ্ঞপ্তি বা অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু প্রকাশ করা হয়নি। বিভিন্ন সংবাদ ও তথ্যসূত্রে স্কিমটি বাজেটে ঘোষণা এবং অক্টোবর থেকে বাস্তবায়নের কথা উল্লেখ থাকলেও 22শে জুলাইকে আবেদন শুরুর নির্দিষ্ট তারিখ হিসাবে কিন্তু নিশ্চিত করা হয়নি। তাই আপনারা কেউ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কোনো পোস্ট দেখে তাড়াহুড়া করে ব্যক্তিগত তথ্য বা ব্যাংকের তথ্য কিন্তু কোথাও জমা দেবেন না, এবং জমা দিলে কিন্তু আপনাদেরকেই পরবর্তীতে পস্তাতে হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে 22শে জুলাইয়ের খবর এলো কোথা থেকে? আসলে বিভিন্ন ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পোস্টে এই তারিখ নিয়ে আলোচনা হচ্ছে, তবে সেখানেও বলা হয়েছে যে এই তারিখের পক্ষে কোনো সরকারি নোটিফিকেশন জারি করা হয়নি। তো চলুন এবার অফিসিয়াল পোর্টালের বর্তমান কি অবস্থা কি সেটা আমরা একটু দেখে নিই, যে সেখানে কোনো তথ্য দেওয়া হয়েছে নাকি হয়নি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যুবসাথী পোর্টালটি রয়েছে, সেখানে এখনও নতুন করে কিন্তু আবেদন শুরু হয়নি। কোনো অফিসিয়াল ঘোষণা বা নতুন রেজিস্ট্রেশন চালু করা হয়নি। বর্তমানে আগের স্কিম সংক্রান্তই তথ্য কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তাহলে কি আশা একবারেই নেই? আপনারা কি টাকা পাবেন না, নাকি এই পোর্টালটি আর চালুই হবে না? তা কিন্তু একদম নয়। রাজ্য বাজেটে বেকার যুবকদের জন্য নতুন আর্থিক সহায়তার
প্রকল্পের ঘোষণা করা হয়েছে এবং অক্টোবর 2026 থেকে এটি চালুর জন্য লক্ষ্য জানানো হয়েছে। তবে আবেদনের বিস্তারিত নিয়ম, পোর্টাল, ডকুমেন্ট ও তারিখ সম্পর্কে সরকার এখনও কিন্তু পূর্ণাঙ্গ নির্দেশিকা প্রকাশ করেননি। তাই আমার পরামর্শ থাকবে আপনাদের জন্য, আপনারা অবশ্যই 22 জুলাই আবেদন শুরু হলে অবশ্যই ভালো খবর, কিন্তু যতক্ষণ না সরকারি নোটিফিকেশন প্রকাশ হচ্ছে ততক্ষণ এটিকে নিশ্চিত খবর হিসাবে ধরে নেওয়া উচিত নয়। এটা থেকে কিন্তু আপনারা বিরত থাকুন। আর আপনারা নিশ্চিন্ত থাকুন, যে মুহূর্তে সরকার অফিসিয়াল নোটিশ প্রকাশ করবে, আবেদন পোর্টাল চালু করবে বা নতুন কোনো নির্দেশিকা দেবে, সবার আগেই আমি কিন্তু আপনাদের জন্য এই জনকল্যাণ প্রকল্প ইউটিউব চ্যানেলে ভিডিওটি নিয়ে আসার চেষ্টা করব। তো বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক যে কারা প্রতি মাসে 2000 টাকা করে পাবেন এবং কারা 3000 পাবেন এবং কারা এই প্রকল্পের জন্য যোগ্য বলে বিবেচিত হতে পারেন। হ্যাঁ বন্ধুরা, আসলেই কারা প্রতি মাসে 2000 টাকা পাবেন আর কারা পাবেন 3000? রাজ্য বাজেটে যে ঘোষণা করা হয়েছে সেখানে বলা হয়েছে যোগ্য বেকার যুবকদের জন্য মাসিক আর্থিক সহায়তা দেওয়া হবে। বাজেটে উল্লেখিত তথ্য অনুযায়ী গ্র্যাজুয়েট প্রার্থীরা, অর্থাৎ যারা বিএ কমপ্লিট করে নিয়েছেন, গ্র্যাজুয়েট করেছেন এবং অন্যান্য যোগ্য শিক্ষিত বেকাররা কিন্তু 2000 করে পাবেন, এমনটা জানা গিয়েছে। মাসিক সহায়তা পেতে পারেন। বিস্তারিত আবেদন বিধি বা চূড়ান্ত গাইডলাইন এখনও কিন্তু প্রকাশ করা হয়নি। এখন বিষয়টি সহজ করে বুঝে নিন। ধরুন আপনি যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন এবং বর্তমানে কোনো চাকরি বা আয়ের উৎস আপনার না থাকে, তাহলে প্রাথমিক ঘোষণার ভিত্তিতে আপনি কিন্তু মাসিক ভাতা 2000 টাকা করে পাবেন এবং তার আওতায় কিন্তু আপনি পড়তে পারেন। এবং অন্যদিকে আপনি যদি গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করে থাকেন, অর্থাৎ বিএ কমপ্লিট করে থাকেন এবং বর্তমানে সম্পূর্ণ বেকার হন, তাহলে মাসিক ভাতা কিন্তু আপনি 3000 টাকা করে সহায়তা পাচ্ছেন। তবে এটি চূড়ান্তভাবে নির্ভর করবে সরকারের প্রকাশিত অফিসিয়াল গাইডলাইনের উপরে। তাছাড়া কিন্তু এখনও এটা চূড়ান্ত ফায়সালা বলে প্রকাশ করা হয়নি। আসলে এবার জেনে নেওয়া যাক এর সম্ভাব্য যোগ্যতার শর্ত, মানে এর শর্ত কি। আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং 21 থেকে 45 বছরের মধ্যে তার বয়স হতে হবে। আবেদনকারীকে সম্পূর্ণভাবে বেকার হতে হবে, কোনো ইনকাম করলে কিন্তু চলবে না। পরিবারের আয় সরকারের নির্ধারিত সীমার মধ্যে থাকতে হবে, এমনটাও কিন্তু বলা হয়েছে। সরকার যদি চূড়ান্ত নির্দেশিকায় অন্য কোনো শর্ত যোগ করে, মানে পরবর্তীতে আবারও নতুন কোনো গাইডলাইন নিয়ে আসে, তাহলে সেটিকেও কিন্তু আপনাদেরকে মানতে হবে। এবার আরও একটি বিষয় বিশেষভাবে আপনাদেরকে মনে রাখা উচিত। অনেকেই বলছেন আমি ব্যবসা করি, আমি প্রাইভেট চাকরি করি, আমি সরকারি চাকরি করি, তাহলে কি আমি আবেদন করতে পারবো না, বা তাহলে কি আমার আবেদন করা যাবে? যদি সরকার নির্দেশিকায় বর্তমান ঘোষণার মতোই শর্ত রাখে, তাহলে যারা চাকরিজীবী, অর্থাৎ যারা চাকরি করেন, টাকা পান, নিয়মিত আয়ের উৎস রয়েছে, যাদের ব্যবসা রয়েছে, তারা এই প্রকল্পের সুবিধা কিন্তু নাও পেতে পারেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারি বিজ্ঞপ্তি প্রকাশের পরেই কিন্তু নিশ্চিত করে বলা যাবে। সুতরাং এখনই কোনো গুজবে কান না দিয়ে সরকারি নোটিফিকেশনের জন্য কিন্তু অপেক্ষা করা একদমই জরুরি। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক কোন কোন ডকুমেন্ট আগে থেকে আপনাকে প্রস্তুত রাখতে হবে এবং কোন পোর্টালে আবেদন হতে পারে এবং আবেদন শুরু হলে কি করবেন এবং ধাপে ধাপে কিভাবে আপনি ফর্মটিকে ফিল আপ করবেন, সেটা একটু আবার বিস্তারিত জেনে নেওয়া যাক। হ্যাঁ বন্ধুরা, এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। অনেকেই প্রশ্ন করছেন কোন পোর্টালে আবেদন হবে, কি কি ডকুমেন্ট লাগবে আর এখন থেকে কি প্রস্তুতি নেওয়া উচিত। প্রথমে একটি বিষয় আপনাদেরকে পরিষ্কার করে বলে রাখি, এই মুহূর্তে সরকার যুব শক্তি প্রকল্পের জন্য পূর্ণাঙ্গ নির্দেশিকা প্রকাশ করেননি। অর্থাৎ আবেদন পদ্ধতি, চূড়ান্ত ডকুমেন্ট তালিকা এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পর্কে অফিসিয়াল গাইডলাইন এখনও কিন্তু প্রকাশ করা হয়নি বা এখনও প্রকাশের কিন্তু অপেক্ষাতেই রয়েছে। তবে যেহেতু এটি একটি অনলাইন ভিত্তিক প্রকল্প হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই কিছু গুরুত্বপূর্ণ নথি আগে থেকে প্রস্তুত রাখলে পরে আর দৌড়দৌড়ি করতে হবে না। অতএব আপনাদেরকে যে ডকুমেন্টগুলোর কথা বলছি সেগুলো একটু শুনে নিন। প্রথমে লাগবে আপনাদের আধার কার্ড এবং এরপর নিজের ভোটার কার্ড বা অন্য কোনো পরিচয়পত্র প্রস্তুত রাখতে পারেন। আপনার নিজের নামের একটি সচল ব্যাংক সেভিংস অ্যাকাউন্ট থাকা অবশ্যই জরুরি এবং ভালো। সেই অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক বা ডিবিটি সক্রিয় আছে কিনা সেটাও একবার ব্যাংকে গিয়ে আপনি যাচাই করে নেবেন।
এরপর আপনার শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র প্রস্তুত রাখুন। আপনি যদি মাধ্যমিক পাস হয়ে থাকেন তাহলে মাধ্যমিক পাস আউটের সার্টিফিকেট বা মার্কশিট আপনাকে কিন্তু রাখতে হবে। যদি আপনি উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়ে থাকেন অর্থাৎ 12 কমপ্লিট করে উচ্চ মাধ্যমিক দিয়ে থাকেন তাহলে উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট আপনাকে কিন্তু প্রস্তুত রাখতে হবে। আর আপনি যদি বিএ কমপ্লিট করে গ্র্যাজুয়েশন করে থাকেন তাহলে গ্র্যাজুয়েশনের মার্কশিট এবং ডিগ্রি সার্টিফিকেট অবশ্যই আপনাকে প্রস্তুত রাখতে হবে, কারণ শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতেই আর্থিক সহায়তার পরিমাণ কিন্তু নির্ধারণ হতে পারে। এছাড়াও একটি সচল মোবাইল নম্বর, একটি ইমেল আইডি, একটি সাম্প্রতিক অর্থাৎ প্রেজেন্ট পাসপোর্ট সাইজ ছবি এবং প্রয়োজনে ঠিকানার প্রমাণপত্র হাতের কাছে রাখুন। অনেকেই জিজ্ঞাসা করছেন এমপ্লয়মেন্ট ব্যাংকের রেজিস্ট্রেশন কি খুবই দরকার বা তা কি দরকার বা প্রয়োজন রয়েছে। এই বিষয়ে এখনও সরকার চূড়ান্তভাবে কিছুই জানায়নি। তবে যেহেতু এটি কর্মস্থান বা সংক্রান্ত প্রকল্প তাই এমপ্লয়মেন্ট ব্যাংকে রেজিস্ট্রেশন করে রাখলে ভবিষ্যতে সুবিধা হতে পারে। চূড়ান্ত নিয়ম সরকার প্রকাশ করলে বিষয়টি কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাবে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সোশ্যাল মিডিয়ায় অনেকেই ভুয়ো ওয়েবসাইট এবং ফর্মের লিঙ্ক ঘুরছে। সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত কোনো অচেনা ওয়েবসাইটে আধার, ওটিপি বা ব্যাংকের কিন্তু কোনো তথ্য দেবেন না। যদি তথ্য দেন তাহলে কিন্তু আপনাদেরকেই পরে পস্তাতে হতে পারে। আমরা যখনই সরকার পোর্টাল চালু হওয়ার অফিসিয়াল তথ্য পাবো তখনই আপনাদেরকে ধাপে ধাপে দেখিয়ে দিব কিভাবে নিরাপদে আপনি আপনার আবেদনটি করতে পারবেন বা ফর্ম ফিল আপটি আপনি করবেন। এবার জেনে নেওয়া যাক ব্যাংক অ্যাকাউন্ট ডিবিটি টাকা কিভাবে আসবে, আবেদন করার আগে কি কি বিষয় অবশ্যই যাচাই করবেন এবং কোন ভুল করলে আবেদন আপনার বাতিল হতে পারে। চলুন একটু বিস্তারিত সেটাও জেনে নিই। হ্যাঁ বন্ধুরা, এবার এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যেগুলো অনেকেই কিন্তু গুরুত্ব দেন না, কিন্তু এই ছোট ছোট ভুলের কারণে অনেক সময় সরকারি প্রকল্পের সুবিধা পেতে সমস্যায় হয়ে দাঁড়ায়। তাই আবেদন শুরু হওয়ার আগেই এই বিষয়ে জেনে রাখা খুবই প্রয়োজন এবং গুরুত্বপূর্ণ। প্রথমেই আসি ব্যাংক অ্যাকাউন্টের কথায়। ব্যাংক অ্যাকাউন্ট, আপনি যদি ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা নিতে চান তাহলে সেটি অবশ্যই অ্যাক্টিভ রাখতে হবে এবং সেভিংস অ্যাকাউন্ট হওয়া উচিত। সেটা যদি আপনার কারেন্ট অ্যাকাউন্ট হয় সেটা কিন্তু চলবে না, একটি সেভিংস অ্যাকাউন্ট আপনার প্রয়োজন। যদি অনেক দিন ধরে অ্যাকাউন্টে কোনো লেনদেন না হয়ে থাকে তাহলে একবার ব্যাংকে গিয়ে একটি ছোট্ট ট্রানজ্যাকশান করে অ্যাকাউন্টটি সচল কিনা সেটা অবশ্যই নিশ্চিত করে নিন। 1,000 টাকার একটি ডিপোজিট করুন অথবা 500 টাকার একটি ডিপোজিট করুন এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টটিকে সচল করুন। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। সরকারি প্রকল্পের অধিকাংশ টাকাই বর্তমানে ডিবিটির মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পাঠানো হচ্ছে। তাই আপনার আধার নম্বরটি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে সঠিকভাবে লিঙ্ক রয়েছে কিনা এবং ডিবিটি সক্রিয় আছে কিনা সেটা ব্যাংকে গিয়ে একবার অবশ্যই যাচাই করে নিন। এর পাশাপাশি আপনি কেওয়াইসি সম্পূর্ণ আছে কিনা সেটাও নিশ্চিত করুন। যদি কেওয়াইসি অসম্পূর্ণ থাকে তাহলে অনেক সময় টাকা পাঠানো হলেও তা জমা হতে দেরি হতে পারে বা সমস্যা দেখা দিতে পারে। তাই অবশ্যই আপনি কেওয়াইসিটি করে নিন। যদি আপনার কেওয়াইসি করাও থাকে তাহলে আপনি পুনরায় নিজে নিজে একবার করে নিন। এবার আসি আবেদন বাতিল হওয়ার সম্ভাব্য কারণ নিয়ে। যদি সরকার এখনও চূড়ান্ত নিয়ম প্রকাশ করেননি তবে সাধারণভাবে নিচের ভুলগুলো এড়ানো অবশ্যই উচিত। একই ব্যক্তি একাধিকবার আবেদন করা, মানে আপনি একবার আবেদন করলেন আবার পুনরায় আবেদন করছেন, এমনটা কিন্তু করবেন না। আধার কার্ড, নাম, জন্ম তারিখ বা ব্যাংকের তথ্য ভুল দেওয়া, এগুলো কিন্তু ভুল দিলে আপনার আবেদন বাতিল হবে। শিক্ষাগত যোগ্যতার ভুল তথ্য দেওয়া, আপনি যদি এটা করেন তবুও কিন্তু বাতিল হবে। অন্যের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করলেও কিন্তু আপনার বাতিল হবে। ভুয়ো বা জাল নথি যদি আপনি আপলোড করেন তাহলেও কিন্তু আপনার আবেদন বাতিল হবে। অসম্পূর্ণ আবেদন ছেড়ে দেওয়া বা জমা করে দেওয়া সেটাও কিন্তু বাতিল হবে। এই ধরনের ভুল করলে আপনার আবেদন বাতিল হওয়ার কিন্তু ঝুঁকি থাকে। তাই অবশ্যই আপনি এগুলোকে গুরুত্ব দিয়ে দেখবেন এবং এই বিষয়গুলোকে মাথায় রাখবেন। অনেকেই এখন থেকে বিভিন্ন সাইবার ক্যাফে বা অনলাইনে টাকা নিয়ে আগাম রেজিস্ট্রেশন করার কথা বলেছেন। তো সরকারি নোটিফিকেশন প্রকাশের আগে কোনো ব্যক্তি বা ওয়েবসাইট যদি আবেদন করিয়ে দেওয়ার নামে টাকা চায় তাহলে কিন্তু সতর্ক থাকবেন। কোনো ওটিপি বা ব্যাংকের পিন বা এটিএম কাউকে কিন্তু দেওয়ার চেষ্টা করবেন না। যদি আপনি এগুলো দেন বা কোনো ওটিপি দেন, যদি আপনার টাকা এদিক ওদিক হয়ে যায় তখন কিন্তু আপনার কেউ দায়িত্বভার নেবে না। আমার পরামর্শ হলো অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশের পরেই আবেদন করবেন। তাড়াহুড়ো করে কোনো লাভ নেই বা তাড়াহুড়ো করে কোনো কাজ করতে যাবেন না। আপনিও আবেদন করতে পারবেন, সকলেই আবেদন করতে পারবেন। এই জন্য আপনারা একটু অপেক্ষা করে যখন আবেদন চালু হবে তখনই করবেন।
তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ লেগেছে। ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয় এবং তথ্যবহুল লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধুদেরকে বেশি বেশি পরিমাণে শেয়ার করুন যাতে করে তারাও এই গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ তথ্যগুলো জানতে পারে। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান করে রাখুন পরবর্তী ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য। এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকেও ফলো করে রাখতে কিন্তু ভুলবেন না। দেখা হবে আপনার সাথে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।